বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে ঢাকা সফররত দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসনের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। রোহিঙ্গাদের জন্য অনুদানের বিষয়ে কথা হলেও তাদের ফেরত পাঠানো নিয়ে কোনো আলোচনা হয়নি। সেই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়েও কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বৃহস্পতিবার দুপুরে ঢাকা পৌঁছান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করতে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা, সচিব এবং মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। 2 ঘণ্টা পর বৈঠক শেষে বের হন তারা। এর পরপরই এক্স হ্যান্ডেলে এক বার্তায় গর জানান, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে। এদিকে রাতে নিজ মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে স্বল্প পরিসরে খুব ভালো আলোচনা হয়েছে বলে জানান তিনি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। এ সময় সাংবাদিকরা আঞ্চলিক নিরাপত্তা এবং চীন ভারতের মতো এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ আছে কিনা জানতে চান। এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই, কোনো আলোচনা হয়নি। নিরাপত্তা সহযোগিতা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেও জ্বালানি সহযোগিতা নিয়ে সবার সাথেই কথা চলছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, বোয়িং শুধু বাংলাদেশ বিমানই নয়, এদেশের বেসরকারি সংস্থাও কিনেছে বলে তাদের জানানো হয়েছে। রোহিঙ্গাদের সহযোগিতা নিয়ে আলোচনা হলেও ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে। র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আওয়ামী লীগ ও তাদের কার্যক্রম বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেন তিনি। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের যে সম্পর্ক ছিল বর্তমান সরকারের আমলেও সে ধারাবাহিকতা বজায় আছে। তবে মিয়ানমারে মানবিক করিডোরের প্রসঙ্গ সম্পূর্ণ অস্বীকার করেন মন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে একটা হিউম্যান করিডোরের কথা বলেছিল, কখনোই বলে নাই। আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। বাংলাদেশ চায়না মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষে কোনো কথা নাই। ট্যারিফের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে মন্ত্রী জানান, বাংলাদেশকে অধিকতর বাজারে অনুপ্রবেশের সুযোগ করে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র বরং একটি ট্যারিফ কোটা ব্যবস্থা করছে। সেটা কেবল বাংলাদেশ এবং সেই সঙ্গে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং আরো একটি আসিয়ান দেশ পেয়েছে। চীনের প্রযুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন তিনি। দুই রকম ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এটা তো সকলের একটা, দিস ইজ অ্যান ইমার্জিং টেকনোলজি। আমরা অনেক কিছুই জানি না। আমি শুধু এটা বুঝতে পারছি যে আগামী বিশ্বের আমাদের সভ্যতার একটা বেসিস হবে এটা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা এক ধাপ শিথিল করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের সামরিক ভ্রমণ সতর্কতার লেভেল 3 থেকে লেভেল 2 এ নামিয়ে এনেছে দেশটি। আগের তুলনায় বাংলাদেশ ভ্রমণকে এখন বেশি নিরাপদ হিসেবে বিবেচনা করায় এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাতে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠক শেষে এক টেক্সট বার্তায় বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন সার্জিও গোর। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, এই বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন। একই সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছে বাংলাদেশ। তবে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সাথে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসা বাতিল সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে স্বয়ংক্রিয় ভিসা বাতিলের যে সংখ্যা গণমাধ্যমে এসেছে তা সঠিক নয়। ভিসা বাতিল হওয়ার সংখ্যা 626 জন। এখন পর্যন্ত মিয়ানমার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো আলাপ হয় নাই। মিয়ানমার সরকারের সাথে আমরা আলাপ করছি, সেটা তো মালয়েশিয়া থেকে
উনি বলেছেন, কিন্তু এটা অবশ্যই আমাদের যদি রোহিঙ্গা নেওয়ার থাকে সেটা তো রিপ্যাট্রিয়েশন ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। তো সেটা যদি হয় সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং এটা অত্যন্ত ভালো একটা সুসংবাদ হবে। কিন্তু আমরা মিয়ানমারের সাথে যোগাযোগ করছি, এখনো কোনো ডেফিনেট কিছু আমরা জানি না। এই যে 626 জন, তার মধ্যে 417 জনের যে ডাটা, যে লিস্ট আমাদের কাছে আছে, সে 417 জন যে অটো ক্যান্সেল হয়েছে সেটা ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। 417 জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি আরব আমিরাতের সরকারের কাছে ভিসাটা রিনিউ করার জন্য, যে কেন কি কারণে তাদের অটো ক্যান্সেল হলো। বিএনপি ক্ষমতায় এসে নব্য স্বৈরাচারের পথে হাঁটছে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া কোনো আধিপত্যবাদীদের বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। সিলেটের কানাইঘাট ও সাব্বিপ্রবিতে সংক্ষিপ্ত সভায় তিনি এসব বলেন। এর আগে গোলাপগঞ্জে সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়। এই ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করেন এনসিপি নেতারা। সহকর্মী মুহিত দিদারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের বেশ কয়েকটি জায়গায় বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে গোলাপগঞ্জের চৌমোহনা এলাকায় গেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়। এ সময় ইটপাটকেল ছুড়ে বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন এনসিপির নেতারা। সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। এরপর বিকেলে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির আলোচনা সভায় অংশ নেন দলের নেতাকর্মীরা। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দেয়া হবে, হামলা দমন পীড়নের মাধ্যমে নয়। কথা বলতে গেলে আপনারা এসে দমন করবেন, আক্রমণ করবেন এবং পুলিশ এসে বাধা দিবে, প্রশাসন এসে বাধা দিবে নিরাপত্তার নামে, এটা বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। সবশেষে সন্ধ্যায় কানাইঘাট উপজেলায় পদযাত্রার অনুষ্ঠানে যোগ দেন এনসিপি নেতারা। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে নব্য স্বৈরাচারের পথে হাঁটছে। বাংলাদেশে নতুন কোনো জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। শুক্রবার জেলার গোয়াইনঘাটে পদযাত্রা অনুষ্ঠানে অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। হাসিবা আলী বর্ণা, ৭১। ভূমি অফিসে হয়রানি, থানায় জিডিতে গড়িমসি, হাসপাতালে চিকিৎসক নেই কিংবা পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য, কোথায় জানাবেন এসব অভিযোগ? যে অভিযোগে মিলবে সমাধান। সরকারের অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস দিচ্ছে এইসব নাগরিক সমাধান। পরিচয় গোপন রেখে ওয়েবসাইটে কিংবা 333 হেল্পলাইনে আপনি জানাতে পারেন আপনার অভিযোগ। কর্তৃপক্ষ বলছে, অভিযোগে শুধু সমাধানে মিলছে না, প্রতিষ্ঠানগুলোও সেবাদানে হচ্ছে সতর্ক। দর্শক আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। চিকিৎসার জন্য গিয়েছিলাম আমার চাচার জন্য, তিনি গুরুতরভাবে অসুস্থ ছিলেন। হাসপাতালে সেবা না পেয়ে যখন অসুস্থ চাচাকে নিয়ে হিমশিম খাচ্ছিলেন দিনাজপুরের তাসফিন, তখন তিনি দ্বারস্থ হয়েছিলেন 333 হেল্পলাইনের। সরকারি হাসপাতাল বা একটা ডাক্তারের কাছে অবশ্যই কোনো গুরুতর কারণেই গিয়েছি, বাট সম্ভব হয়নি সে সহায়তাটা পাওয়ার। পরবর্তীতে আমি 333 এর মাধ্যমে কল করি। অন্যদিকে পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্মে নাজেহাল কুমিল্লার জেরিন, অভিযোগে মিলেছিল সমাধানও। দুইজন লোক এসে বলল যে আপনি কি খুব দ্রুত কাজটি করাতে চান, আমাকেও এসে বললো। তো আমি ওনাদের ডাকে সাড়া দিইনি, বুঝতে পেরেছি যে ওরা দালাল। তো আমার আশেপাশে যারা ছিল তারা ওনাদের সাথে যায় এবং যাওয়ার পরে ওনারা কি করে কাজটা খুব দ্রুত করে দেয় ওনাদের, কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তাসফিন জেরিনের মতো দেশের নানা প্রান্ত থেকে সেবা না পেয়ে নাকাল হওয়া এমন মানুষের অভিযোগে প্রতিদিনই ব্যস্ত থাকছেন কল সেন্টারের কর্মীরা। তারা বলছেন, ভূমি অফিস সংক্রান্ত অনেক অভিযোগ আসে, সাব রেজিস্ট্রার অফিস সংক্রান্ত অভিযোগ আসে। অভিযোগ করতে গেছে তো ওনার থেকে ঘুষ দাবি করা হয়। যেমন ডিউটি অফিসার যিনি আছেন ওনার কাছে তো অভিযোগ রাখবে। পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেছে এবং তার কাছে নির্ধারিত ফির বাইরে ফি চাওয়া হয়, সেক্ষেত্রে সে ওখানে জানায়। অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস নামে পোর্টালে নাগরিকরা নিজের পরিচয় গোপন করেও পারেন অভিযোগ করতে।
অথবা সরাসরি রয়েছে 333 হেল্পলাইন। পরিসংখ্যান বলছে 2023-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 30 জুন পর্যন্ত 333 হেল্পলাইনের অভিযোগ জমা পড়েছে 3000-এরও বেশি। কিভাবে কাজ করে 333 হেল্পলাইন? কমপ্লেন করার পর তখন আমরা তাদেরকে জিআরএস এর কমপ্লেন সাবমিটের যে প্রসেসটা সেটা পুরোটা তাদেরকে তখন বলছি। ট্র্যাকিং নাম্বার দিয়ে যখন ট্র্যাক করে তাকে জানাচ্ছি তখন দেখছি যে অভিযোগ রাখার পর সেগুলো নিয়ে কাজও হচ্ছে। বিষয়টি আরো ব্যাপকভাবে প্রচারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন হেল্পলাইন পরিচালনাকারী সংস্থার এই কর্মকর্তা। সরকারের উচিত এই জিনিসটাকে আরেকটু জনপরিসরে আর কি আনা, এটা নিয়ে যাতে কথা হয়, এটা নিয়ে যাতে বিভিন্ন জায়গাতে সরকারের বিজ্ঞাপন থেকে ধরে আদার সরকারের যতগুলো মাধ্যম আছে এই সকল মাধ্যমগুলোতে যাতে এই বিষয়টা নিয়ে আলোচনাটা থাকে। সরাসরি দপ্তর নির্ধারিত অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার কাছেও লিখিতভাবে অভিযোগ করা সম্ভব। সংশ্লিষ্ট কার্যালয়ে এমন অভিযোগ প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা বাড়ায় বলছেন প্রকল্প পরিচালক। এটা একটা সহজ পদ্ধতি এবং মানুষের যে সুযোগটা পাওয়ার অধিকার সেটা সংরক্ষিত হয়। তো এতে সচেতনতা বৃদ্ধি পায় যে না, এটা আমি যদি কোনোভাবে ডেভিয়েশন করি তাহলে এটা অন্যান্য দপ্তরে এই কমপ্লেনটা চলে যাবে। তো এতে সেবার মানটা উন্নত হয়। অভিযোগের নিষ্পত্তি সন্তোষজনক না হলে আপিল করারও বিধান রয়েছে। শানা শারমিন, 71, ঢাকা। টাঙ্গাইলের মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নারী শিশুসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে উপজেলার রক্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, ঢাকা থেকে জামালপুরগামী ক্রাউন ডিলাক্স নামের যাত্রীবাহী বাসের সাথে বালু বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান 2 জন। খবর পেয়ে পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। এ সময় সেখানে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে গুরুতর 7 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের কারো পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে ইসমাইল নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 12:15টার দিকে নগরীর দক্ষিণ টোটপাড়া বড় খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে আর তার মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে। নিহত ইসমাইলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।